আজকের গল্প কায়নাত খান কবিতা রচিত উন্মাদনা। আনন্দীকে কিছু বলার সুযোগ না দিয়েই ফোন কেটে দেয় অভি। আনন্দীও তেমন আগ্রহ বাড়িয়ে জানতে চায় না হয়েছে কি। সচরাচর অভি আনন্দীকে তার কলেজ শেষ হলে গ্যারেজে নিয়ে যেত, তবে এখন তো প্রেক্ষাপট ভিন্ন। আনন্দী এখন সস্তার মেয়ে মানুষ, অভির মনের খোরাক মেটার যন্ত্রমাত্র। আনন্দী রিকশা থেকে নেমে চুপচাপ নোবেলের বাইকে বসে পড়ে। গন্তব্য এখন তার মানুষরূপী জানোয়ার চাঁদের পাড়ি। কিন্তু অভি এত ক্ষেপে কেন রয়েছে সেটাই তার জানা হলো না। হয়তো গিয়ে জানতে পারবে। কিছুক্ষণ পূর্বে সাত সকালে দরজায় জোরে জোরে করাঘাতে ঘুম ভাঙে অভির। কাল গলা অবধি মদ গেলার পর সকালে চোখ খুলতে পারে না সে, কিন্তু দরজায় এত জোরে জোরে বাড়ি পড়ার ফলে ঘুম আলগা হয়ে আসে তার। খাটের এক কোণে পড়ে থাকা মন্ডুটি নিয়ে কোমরের জোরালো গিট বেঁধে আড়মোড়া দিয়ে দরজা খুলে দাঁড়ায় অভি। দরজা খুলতেই দেখে নোবেল হাঁপাচ্ছে খুব, মাথায় বেশ চোটও পেয়েছে। অভি কিছু বলতে যাবে তার আগেই নোবেল বলল, ভাই ওই জুলফির পোষা কুত্তাগুলো আমাকে লগে লাগছে। ব্যাস এই একটি কথাই ছিল অভির চোখের ঘুম পুরোপুরি নির্ঘুম করতে। শরীরে শার্ট কোনো রকম জড়িয়ে দরজার পাশে অযত্নে পড়ে থাকা হকি স্টিক নিয়ে বেরিয়ে পড়ে অভি। আজ এসপার ওসপার করেই ছাড়বে সে। এমনিতেও জুলফিকার এবং তার সম্পর্ক সাপে নেউলে, দুজন দুজনের চোখের বিষ। অবশ্য এর সূত্রপাত হয় ঢাকা আল কাশেম এতিমখানা থেকে। তখন অভির বয়স ছিল 15 এবং জুলফিকারের 16। যেখানে অভিকে সবাই নম্র ভদ্র ছেলে হিসেবে জানত, সেখানে জুলফিকারকে সকলে বাজে বকাঠে রকচটা ছেলে হিসেবে গোনায় ধরত। একদিন জুলফিকার এতিমখানার একটি ছেলের মাথা ফাটিয়ে দেয়, যেটা ছিল সকলের অগোচরে। কেউ ঘুণাক্ষরেও টের পেত না এটা জুলফিকারের কাজ, যদি না অভি সত্যিটা বলতো। যেই ছেলের মাথা ফাটানো হয় সেই ছেলেটি ছিল তাদের থেকে বয়সে কিছুটা ছোট, 1 কিংবা 2 বছর। জুলফিকে প্রচণ্ড ভয় পাওয়ার ফলে সে তার সাথে ঘটে যাওয়া কোনো কথাই স্বীকার করেনি প্রথমে। ফুলফিও মনে মনে বিজয়ের হাসি হেসে নেয়, তবে বেশিক্ষণ তা স্থায়ী হয় না, কারণ অভি এসে সমস্ত সত্যটা বলে দেয় এবং অভির কথা সকলে বিশ্বাসও করে, কারণ অভি কখনো মিথ্যা বলে না। এরপর জুলফিকারকে পাঠানো হয় কিশোর উন্নয়নে, কিন্তু যাওয়ার আগে সে একটা ইট দিয়ে অভির মাথা ফাটিয়ে দেয়, যার ফলে তাদের শত্রুতার সূত্রপাত সেখান থেকেই শুরু হয়। কিন্তু তারা সাপে নেউলে হয় যখন দুজন দুই দলের হয়ে কাজ করে। অভি কৃষ্ণদাসের হয়ে সমস্ত কাজ সামলায় এবং জুলফি চন্দ্রদাসের হয়ে। কৃষ্ণ এবং চন্দ্র ছিল এক মায়ের পেটের 2 ভাই। কলকাতার কৃষ্ণনগর থেকে তারা বাংলাদেশে আসে, তারপর পুরান ঢাকার সিন্ডিকেটে ঢুকিয়ে পড়ে। দিন যত যায় ততই 2 ভাই ভয়ঙ্কর হতে থাকে এবং তাদের সম্পর্কের অবনতিও। ক্ষমতার লোভে একসময় 2 ভাই একজন আরেকজনের শত্রু হয়ে যায়। একজন আরেকজনকে খুন করার পরিকল্পনা অবধি করে, কিন্তু ফলাফল হয়নি। নিজেদের ইমেজ ধরে রাখার জন্য 2 ভাই প্রায় অনেক প্রকারের ভালো কাজই করতেন। তার মধ্যে ছিল এতিম শিশুদের মাসে একবার নতুন জামা কাপড় এবং খাবার খাওয়ানো। কৃষ্ণদাস একবার এতিম বাচ্চাদের খাওয়ানোর জন্য এতিমখানার উদ্দেশ্যে যান, যেখানে তার উপর গুলি চালানো হয়, কিন্তু নিশানা মিস হয়ে যায়, কারণ অভি কৃষ্ণদাসকে ধাক্কা দিয়ে নিজ হাতে গুলি খায়। তারপর থেকে কৃষ্ণদাস হয়ে পড়ে অভির উপরে চরম কৃতজ্ঞ, এক কথায় নিজের জান দিতেও প্রস্তুত সে। কৃষ্ণদাস বরাবর চেয়েছিল অভি তার সাথে থাকুক, কিন্তু ভদ্র অভি প্রতিবারই নিষেধ করে দেয়, কারণ সে চেয়েছিল নিজে কিছু করতে। এরপর যখন অভিকে থানায় নেওয়া হয়, তার জুতোর মালা গলায় দেওয়ার ভিডিও পুরো নেট জুড়ে ছড়িয়ে পড়ে, তখন কৃষ্ণদাস নিজের ক্ষমতা খাটিয়ে অভিকে বের করে আনেন এবং কিছুদিন পর ঘটনা ধামাচাপাও পড়ে যায়, কারণ আরেকটি ঘটনা টপ নিউজে চলে আসে। আর আমাদের দেশের বৈশিষ্ট্য হলো নতুন ঘটনা পেলে আগেরগুলো ভুলে যাওয়া। অভির বেলায়ও সেটাই হয়, কেউ মনে রাখেনি বেশি দিন অভিকে। জেল থেকে বেরিয়ে অভি হয়ে ওঠে বেপরোয়া, কিন্তু সে মানুষ খুন করেনি। কৃষ্ণদাস চেয়েছিলেন অভি রক্তে হাত লাল করুক, তবে অভি কখনোই তা করেনি। আন্ডারওয়ার্ল্ডে যে যত খুন করে সে তত বড় পদে থাকে, সেক্ষেত্রে অভির তেমন কোনো ভ্যালুই তৈরি হয়নি।
কিন্তু জেল থেকে বেরিয়ে আনন্দীর জীবন তেজপাতা করে ফেলে অভি। কারণ ভিডিওটি আনন্দীর ফোন থেকে পাবলিক করা হয়। এরপর থেকে আনন্দী এবং আনন্দীর পরিবারের ভোগান্তিরা শেষ থাকে না। অভি যখন নিজের প্রতিশোধ নিতে ব্যস্ত, ঠিক তখনই তার দেখা হয় সিন্ডিকেটের আরেক তলোয়ার জুলফিকারের সাথে। প্রথম দেখাতে তাকে না চিনলেও জুলফিকার ঠিকই তাকে চিনে ফেলে এবং দুজন দুই দলের হওয়াতে শত্রুতাও জমে ক্ষীর হয়ে যায়। সিন্ডিকেটে কৃষ্ণদাসের প্রভাব বেশি থাকায় অভি বারবার বেঁচে যায়। তবে জুলফিকার কম কিসে, তার নাম শুনলেও পুরান ঢাকার অলিগলির বাচ্চারা ভয় কাঁপে। জুলফি এবং চাঁদের মাঝে একটা শর্ত দেওয়া হয়, কেউ কারো এলাকায় যাবে না। যদি ভুলেও লাল মসজিদ ক্রস করে তাহলে জানাজা উঠবে। এই শর্তে দুজনেই রাজি হয়ে যায়। এরপর থেকে কেউ কারো এলাকা মারায় না। তবে একজন আরেকজনের লোককে পেলে আড়ম ধোলাই দিতেও দুবার ভাবে না। হকি স্টিক নিয়ে অভি সোজা লাল মসজিদের সামনে চলে যায়, যেখানে তার সাঙ্গপাঙ্গ এবং জুলফিকারের সাঙ্গপাঙ্গদের মাঝে বেশ ভালোই লড়াই চলছিল। অভি আসতেই দেখে কুড়াল হাতে জুলফিকারও এগিয়ে আসছে। 26 বছর বয়সী জুলফিকার কোনো অংশে নায়কের থেকে কম নয়, তবে খলনায়ক। নায়কের কোনো কোয়ালিটি তার মাঝে না থাকলেও খলনায়কের কোয়ালিটি আছে ভরপুর। চারপাশের চিৎকার আর বিশৃঙ্খলার মাঝেও হঠাৎ ভিড়টা নিজে থেকেই সরে যেতে শুরু করে। কালো চোখে জমাট বাঁধা রাগ নিয়ে ধীর পায়ে এগিয়ে আসছিল জুলফিকার, যেন প্রতিটা পদক্ষেপেই ভয় ছড়িয়ে পড়েছে চারিদিকে। এলোমেলো চুলগুলো কপালের উপর ঝুলে আছে। উজ্জ্বল শ্যামলা মুখে ঠোঁটের কোণে বাদামি তিলটা অদ্ভুতভাবে আবারও তীক্ষ্ণ লাগছে। চওড়া নাক আর শক্ত চোয়ালের সেই মানুষটার দিকে কেউ সরাসরি তাকানোর সাহস পাচ্ছিল না, অথচ চোখও সরাতে পারছিল না। তার উপস্থিতিটাই এমন ছিল, মনে হচ্ছিল মারামারি থামাতে না, ঝড় তুলতেই এসেছে সে। হাতের কুনুই অবধি শার্টের হাতা গুটিয়ে চোখ থেকে রোদ চশমা খুলে একদম চাঁদের মুখ বরাবর দাঁড়ায় জুলফি। লম্বায় দুজনের সমান হওয়ায় কেউ কারো থেকে কোনো অংশে কম লাগছিল না। মুখে বাঁকা হাসি টেনে জুলফি বলল, হোয়াটসঅ্যাপ পোলাপাইন্স, দ্যাট ইজ হোম। জুলফির কথা শুনে ফিক করে হেসে ওঠে অভি। মুন্ডু এক হাতে তুলে অভি আওড়ালো, ড্যাডি নাকি দাদা? আফটার অল বয়সে 1 বছরের বড়, বুইড়া মানুষ। ঠোঁট জোর করে চুমু খেয়ে ভেঙচি কেটে অভিকে বলে, আই লাইক ইট মাদারবোর্ড। হাসো, বড়দের পা ছুঁয়ে সালাম করো। অভি মাথা নেড়ে হাসি টেনেই বলে, ফাকিং কথাবার্তা। আপনাকে এত সম্মান দেব, একদম পা ধরে জানাজা পড়িয়ে মাটিতে দিয়ে আসবো। জুলফিকার কিছু না বলে হাতে থাকা যন্ত্রটি কালুকে দিয়ে দেয়। তারপর ঘাড় বাঁকিয়ে বলে, আর ইউ শিওর? অভি নিজের হাতে থাকা হকি স্টিক নোবেলকে দিয়ে বলে, 100%। এটা আপনার ভার্সিটি নয় ভিপি ব্রো, এটাও আপনার হসপিটাল নয় ডাক্তার ব্রো। ওপস, এক্স ডাক্তার। অভি এবং জুলফি একজন আরেকজনের উপরে চরম পরিমাণের ক্ষিপ্ত হয়ে ঝাঁপিয়ে পড়ে। যে যাকে যতটা পেরেছে ততটাই আঘাত করেছে। দুজনের শারীরিক বল এক সমান হওয়ায় কেউ কারো থেকে কম যায় না, বরং সিনেমার শুটিং অ্যাকশন সিনের মতো হয় পুরো বিষয়টি। তাদের দুজনকে থামতে না দেখে ছোটু চায়ের কাপ ফেলে সোজা চলে যায় দাদা সাহেবের আড্ডাখানায়। এখন পারলে একমাত্র দাদা সাহেবই পারবে এই ঝড় থামাতে। রক্তাক্ত অবস্থায়ও অভি এবং জুলফি যখন একজন আরেকজনের দিকে হিংস্র বাঘের মতো তাকিয়েছিল, ঠিক তখনই চন্দ্রদাস এবং কৃষ্ণদাস এসে তাদের পাতানো ছেলেদেরকে থামায়। কারণ সামনেই সিন্ডিকেট কার দখলে তার ফলাফল ঘোষণা করা হবে। এর আগে কেউ নিজের ইমেজ নষ্ট করতে চায় না, তবে আজ যা হলো এর বিচার হবে, এটা শিওর। পুরান ঢাকার ফরাসগঞ্জের এক বিশাল বদ্ধ কারখানায় সবার উপস্থিতিতে আজ ভরপুর। তবে কারোর মুখে কোনো কথা নেই, সকলের চোখ বিশাল মনিটরে, যেখানে আজকে সংঘর্ষের ফলাফল দেওয়া হবে। এই ফলাফল দেবেন খান সাহেব। এই খান সাহেব কে, দেখতে কেমন, কারোর জানা নেই। তার ধর্ম, কোথায় থাকে, বয়স কত, কেউ জানে না। কিন্তু সিন্ডিকেটের এক বিশাল বড় বটগাছের ছায়া সে কিভাবে এই সিন্ডিকেটের সাথে যুক্ত, এটাও অধরা সকলের কাছে। তবে তার প্রভাব এতটাই জোরালো, রাতারাতি বাংলাদেশের প্রধানমন্ত্রী অবধি বদলে যায়। ইউসুফ শেখের বদলে তানভীর সরকার প্রধানমন্ত্রী হয়।
যার ফলে ধরাকে সরাজ্ঞান করে রেখেছেন তিনি। সিন্ডিকেটের বেতাল বাদশাহ এবং গডফাদারও বলা হয় তাকে। তবে মুখে মুখোশ এবং ভয়েস ভারী থাকার ফলে তার বয়সের আন্দাজ করাও কঠিন হয়ে পড়ে। বাংলাদেশের মতো উন্নতশীল দেশে তার কি কাজ সেটা সম্পর্কে চলিত একটি কথা বহু বছর ধরে চলে এসেছে। শোনা যায় 1972 সালে মুক্তিযুদ্ধের পর কিছু RDX এদেশে রপ্তানি করা হয়, যেগুলো কোথায় লুকোনো রয়েছে সেটা আজ অবধি কারো জানা নেই। শুরুতে এটাকে গুজব হিসেবেই ধরা হয়, তবে তানভীর সরকারের শপথ গ্রহণের সময় তার গাড়িতে RDX রাখা হয়েছিল, কিন্তু তিনি দ্বিতীয় গাড়িতে থাকায় প্রাণে বেঁচে যায় সেই যাত্রায়। তখন নিউজে আসে তামিম সরকার একসাথে কয়েকজন MP এবং মন্ত্রীকে পরপারে পাঠায়, তবে সেটাও গুজব বলে ধামাচাপা দেওয়া হয়। এরপর লোকমুখে শোনা যায় পুরান ঢাকার কোথাও এক পরিত্যক্ত এলাকায় কয়েকটি RDX মাটির নিচে পোতা রয়েছে, যেটার দখল নেওয়ার জন্য এখনকার সিন্ডিকেটে বেশ অনেক দেশের বৈদেশিক নাগরিকও এসেছে, তবে কেউ সন্ধান করতে পারেনি। এরপর থেকে বিভিন্ন দেশের আন্ডারওয়ার্ল্ডের নিশানায় চলে আসে পুরান ঢাকা। অনেকেই সিন্ডিকেটে যুক্ত তো হয়, তবে বেশি দিন টিকতে পারে না, কারণ এখানে আইন নয়, রক্ত কথা বলে। এরপর থেকে শুরু হয় সিন্ডিকেট দখলের খেলা। কে হবে তার বাদশা, কার হুকুমে চলবে সিন্ডিকেট, এটা নিয়ে খুন হাজারি গুম লেগেই থাকে। বর্তমানে 10 বছর ধরে কৃষ্ণদাস এবং চন্দ্রদাস সিন্ডিকেটের পেছনেই রয়েছেন, তবে সরাসরি কেউ দখল নিতে পারেননি। রাজনৈতিক চাপ এবং কালো দুনিয়ার চাপে তারা খোলস থেকে বের হতে পারেননি, তাই সম্পূর্ণ সিন্ডিকেট চলে খান সাহেবের কথায়। তবে খান সাহেব বেশি কথা বলে না, তিনি মনিটরে প্রেজেন্ট হয়ে হাত উপরে তুলে শুধু রায় দেন, তারপর আবারও চলে যান। 30 সেকেন্ডও থাকে না ভিডিও কনফারেন্সে, যার ফলে ওনার লোকেশনে ট্রেস করা সম্ভব হয়নি। সকলের চোখ যখন বিশাল মনিটরে, তখন জুলফি এবং অভি একজন আরেকজনকে দেখতে থাকে। দুজনেই রক্তে লেপ্টে রয়েছে। কয়েক সেকেন্ডের মধ্যে খান সাহেব কলে যুক্ত হন, তারপর ডান হাত উপরে তুলে বলেন, সিজ ফায়ার ফর 1 মান্থ। কথাটি বলেই তিনি গায়েব হয়ে যান। কৃষ্ণদাস এবং চন্দ্রদাস একজন আরেকজনের দিকে তাকান। এই 1 মাস যেহেতু সিজ ফায়ার চলবে, কেউ কারোর সাথে ঝামেলা বিবাদে জড়াতে পারবে না, জড়ালে সিন্ডিকেট থেকে আউট। তারা তাদের পালিত সন্তানদের নিয়ে যেতে থাকেন, তবে জুলফি এবং চাঁদের লক্ষণও বলে দিচ্ছে এই সিজ ফায়ারে তাদের কচুও হবে না, একা পেলে কেউ কাউকে ছাড়বে না। গাড়িতে বসে দাদা সাহেব কৃষ্ণদাস বলেন, চাঁদ, তুমি কি এখনো রিভলভার হাতে নেবা না বাপ? দাদা সাহেবের কথা শুনে অভি তার দিকে তাকায়, তারপর সিটে শরীর এলিয়ে বলে, যেইটা দিয়ে মানুষের প্রাণ যায় সেইটা আমার কোনো কাজের না দাদা সাহেব। কিন্তু আন্ডারওয়ার্ল্ডে তোমার পজিশন নাই সাদ, আমার পর তোমারই সব সামলাইতে হইব। না দাদা সাহেব, আমি এমনিতেই ঠিক আছি, হাত আমি রক্তে ভেজাবো না। একদিকে অভি যেখানে সে হাতে রক্ত ধোয়াতে চায় না, অন্যদিকে জুলফি, যার হাত কখনো রক্ত ছাড়া শুকনো থাকে না। চলন্ত গাড়িতে বেশ কয়েকবার ঘুষি মেরে নিজের রাগ কন্ট্রোল করতে থাকে জুলফি। চন্দ্রদাস কাঁধে হাত রেখে বলেন, মাথা ঠান্ডা কর বাপ, আরও দিন আসবে। আপনি না আটকাইলে আজকেই ওর মাথা কেটে আনতাম আমি। চন্দ্রদাস এক বুক ভরা নিঃশ্বাস ফেলে বলেন, অভিরে তুমি যতটা সহজ ভাবো সে কিন্তু ততটা সহজ না। ড্রাগ এমনভাবে পাচার করে কেউ ওর চুলও ধরতে পারে নাই। মাস্টার মাইন্ড বান্দা। একটু তাচ্ছিল্যের সুরে জুলফি বলে, আন্ডারওয়ার্ল্ডে তো মাস্টার মাইন্ড বলতে একজনকেই মানুষ চিনে। আমার রক্তের ছিটা ফোটার দাগও থাকে না, মানুষ মরে ঠিকই। আপনি কি চান আমিও ড্রাগ সাপ্লাই করি? না না, এই ভুল আমি করুম না। তুমি হইলা আমার মাথার তাজ, তোমার যেইটা মন চায় সেইটাই করো। সামনে গাড়ি থামান, মাথা ঠান্ডা করতে হইব। চন্দ্রদাস কিছু না বলে চুপচাপ গাড়ি থামিয়ে দেন, কারণ তিনি জানেন জুলফিকারের মাথা কিসে ঠান্ডা হবে। একমাত্র আফরিনের মুখ দেখলেই সে ঠান্ডা হবে। জুলফিকার বাইক নিয়ে বেরিয়ে পড়ে উত্তরার দিকে। অন্যদিকে নিজের বাড়িতে গিয়ে একের পর এক সিগারে ফু দিতে থাকে অভি। তবুও মাথা গরম যায় না। সিগারেট টান দিতে দিতে অভি বলে,
বান্দিরে লাগবো রে, বান্দিরে লাগবো, এক্ষুনি লাগবো আমার। সিগার মাটিতে ফেলে আরেকটা সিগার ধরিয়ে নোবেলকে বলে, কয়টা বাজে? ভাই 12:30। এখনই বাইর হ, ওর ঘাট ধইরা নিয়ে আয় যা। অভির বলতে দেরি, নোবেলের যেতে দেরি নেই। সে বাইক নিয়ে সোজা আনন্দিতের বাড়ির কাছে চলে যায়, কারণ এই সময় সে ক্লাসে যায়। নোবেল একটু দূরেই বাইক থামিয়ে দেখে আনন্দীকে তার মা রিকশায় তুলে দিচ্ছে, তাই সে দূরেই দাঁড়িয়ে পড়ে। রিকশা কিছু দূর যেতেই সে বাইক নিয়ে হাজির হয়। বর্তমান অভি একটার পর একটা সিগারেট টান দিতে থাকে আর অপেক্ষা করতে থাকে কখন তার বান্দির বাচ্চা আসবে। তবে 10 মিনিটের বেশি সময় হওয়ার পরও না আসাতে প্রচণ্ড ক্ষেপে যায় সে। রাগ যখন চরম সীমানায় অতিবাহিত হয়, ঠিক তখনই আনন্দীকে নিয়ে নোবেল নিচতলায় এসে পৌঁছায়। আনন্দী বাইক থেকে নামতেই অভি সিগার মাটিতে ফেলে পা দিয়ে পিষে আনন্দীর হাত ধরে টেনে দোতলায় নিয়ে যেতে থাকে। অভিকে এমন রক্তাক্ত দেখে আনন্দীর মনে কু ডাকতে থাকে। দোতলায় গিয়ে আনন্দের কাঁধ থেকে ব্যাগ ফেলে দিয়ে তার বেল্ট খুলতে শুরু করে। আনন্দী বাধা দিতে গেলে তার গালে খুব জোরে কষিয়ে চড় বসিয়ে দেয়। একে একে আনন্দীর সমস্ত সাজসজ্জা খুলে ফেলে সে। এখন তার মাথা ঠান্ডা হওয়া দরকার। অপরদিকে জুলফিকার বাইক নিয়ে ছুটে চলে তার আফরিনের কাছে। যেখানে ঢাকার শতভাগ লোক তাকে ভয় পায়, সেখানে এই একরত্তি মেয়ে তাকে নাচিয়ে ছেড়েছে। জুলফিকারের হুট করেই মনে পড়ে তার আফরিনের সাথে দেখা হওয়ার দিন থেকে পরের ঘটনাগুলোর কথা। কলেজের ভিপি এবং পুলিশের মেয়ে আফরিন, সুবর্ণা আফরিন সাজ, যে জুলফিকারের মতো দানবের মনও গলিয়ে দিয়েছে। তবে জুলফিকার, সে কি আদৌ গলেছে, নাকি আফরিনকে নিজের বন্দী করে নিয়েছে? বাইক নিয়ে জুলফিকার চলে যায় সোজা আফরিনদের বাড়ির পেছনে, যেখানে উইন্ডো দিয়ে আফরিন সহজেই জুলফিকারের সাথে কথা বলতে পারে। এর আগেও বলেছে, তবে ইদানিং সে খুব একটা কাছে আসতে চায় না জুলফিকারের। বাইক থামিয়ে মুঠোফোন হাতে নিয়ে আফরিনকে কল করে জুলফিকার। এখনই নিচে আসো। সম্ভব নয় প্রিন্স, বাবা বাসায়, প্লিজ চলে যাও। তুমি নিচে আসবা নাকি আমি উপরে আসব? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্রিন্স, প্লিজ। ঠিক আছে, আমি উপরে আসতেছি। নো, 5 মিনিট অপেক্ষা করো। অধিক কঠোরতা এবং অধিক শাসন কখনো কখনো সম্পর্কের মায়াজাল থেকে বেরিয়ে একটি মানুষকে তিক্ত অভিজ্ঞতা সফর করায়। ভালোবাসার অর্থ হলো খোলা আকাশে উড়ে বেড়ানো, সম্পর্কের মায়াজালে আটকে রাখা নয়। শুরুর দিকে জুলফিকারের শাসন, কঠোরতা, নিজের প্রতি একাগ্রতা সমস্ত কিছু আকর্ষণ করে আফরিনকে। তবে সময় যত যায় আফরিন টের পায় জুলফিকার কোনো ভালো মানুষ নয়। আন্ডারওয়ার্ল্ডে তার ওঠা বসা। জুলফিকারের রাগ, মানুষকে আক্রমণ করার মনোভাব দিন দিন আফরিনের মনকে কোণঠাসা করে তোলে। আফরিন কখনোই চায়নি তার জীবনটা কারো ইশারাতে চলুক, কেউ তাকে নিজের বন্দী হিসেবে রাখুক। কিন্তু সময় যত পেরাতে থাকে, জুলফিকারের আচরণ বারবার এটাই প্রমাণ করে যে আফরিন শুধুমাত্র তার একটি অতি যত্নে পোষা পাখি, যার অবস্থান শুধু খাঁচা অবধি সীমাবদ্ধ। আফরিনের ঘৃণা আরও এক ধাপ বেশি বেড়ে যায় যখন সে জানতে পারে জুলফিকারের জন্য নিরীহ মানুষের প্রাণ গেছে। আফরিন চেয়েছিল নিজেকে মুক্ত করতে, এই টক্সিক সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে, কিন্তু জুলফিকারের উন্মাদনা এবং চন্দ্রদাসের পাওয়ারের কাছে সব ফিকে পড়ে যায়। চন্দ্রদাস নিজের বড় ভাই কৃষ্ণদাসের মতো সিন্ডিকেটে তেমন আধিপত্য বিস্তার করতে না পারলেও মোটামুটি একটা শক্ত অবস্থান তৈরি করে। নকল টাকার রপ্তানি দেওয়ার ফলে মোটামুটি সুনাম রয়েছে বহির্বিশ্বে, তবে ভালো সমাজে নয়, নিকৃষ্ট সমাজে। উপরে উপরে পুরান ঢাকার সিন্ডিকেটের দল হলো জাহাজ ব্যবসায়ী, আর ভিতরে ভিতরে চোরা কারবারি। কৃষ্ণদাস যেমন ড্রাগ ডিলারের জন্য বিখ্যাত, ঠিক তেমনই চন্দ্রদাস জাল টাকা রপ্তানির জন্য বিখ্যাত। আর তাদের তুরুপের তাস হচ্ছে চাঁদ এবং প্রিন্স, অর্থাৎ অভি এবং জুলফিকার। 2021 সাল থেকে জুলফিকার চন্দ্রদাসের হয়ে কাজ করতে থাকে, আর অভি 2022 সাল থেকে কৃষ্ণদাসের হয়ে। আর মজার ব্যাপার হলো, ড্রাগ ডিলার বা মানি লন্ডারিংয়ের সময় আজ অবধি তারা দুজন ধরা পড়েনি, কারণ যেখানে আইন রয় সেখানেই অন্যায় হয়। কিন্তু তারা এই কাজগুলো কোথায় করতো আজ অবধি কেউ টের পেল না কেন? পুলিশ তো রেড দেয়, তবে শক্তপোক্ত প্রমাণ কখনো পায়নি।
কৃষ্ণদাস এবং চন্দ্রদাসের বার্ষিক আয়ের উৎস বরাবরই ক্লিন, যার ফলে অভিযোগ করেও লাভ হয়নি। পুরান ঢাকার অলিগলিতে ইটের থেকে রক্তের সংখ্যা বেশি। এখানে না চলে আইন আর না চলে প্রশাসন। এখানে জনজীবন যেন একটি ধাঁধার মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু এত ছোট অঞ্চলে এত নিরাপত্তা কেন? আর কে দিচ্ছে এই দুর্নীতিবাজদের এত নিরাপত্তা? একটু অতীত ঘাঁটতে হবে এটার উত্তর খোঁজার জন্য। তবে অতীতে কি সম্পূর্ণ উত্তর রয়েছে? সময়টা 2014 সাল। শাপলা চত্বরে তখন ব্যাপক মারামারি। শোনা যায় শত শত মানুষের লাশ গায়েব করা হয়েছিল সেই সময়। তৎকালীন প্রধানমন্ত্রী তানভীর সরকারের শপথ গ্রহণের সময় তার গাড়িতে হামলা হয়। গুরুতর আহত হয় তানভীর সরকার। পুরো মিডিয়া যখন তোলপাড়, আরেকটি নিউজ অচিরেই ধামা পড়ে যায়। সেটা হলো হিন্দু মুসলিম দাঙ্গা এবং RDX এর মামলা। RDX মূলত একটি বোমা, যেটা জঙ্গি গোষ্ঠীরা ব্যবহার করত মানুষের ক্ষতি করার জন্য। তাদের লক্ষ্য কখনোই ধর্ম প্রতিস্থাপন ছিল না। তাদের প্রধান লক্ষ্য ছিল কিভাবে মানুষে মানুষের দাঙ্গা লাগানো যায়। সন্দেহভাজন একজন ব্যক্তিকে গ্রেফতারের উদ্দেশ্যে পুলিশ গিয়েছিল বটে, তবে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই লোকটা আত্মহত্যা করে, যার ফলে এই RDX কোথায় লুকানো রয়েছে সেটা ধরাছোঁয়ার বাইরে রয়ে যায়। তবে বাইরে দেশে এই নিউজটি বেশ ভালোভাবেই চলতে থাকে, যার ফলে উপর মহলের নজর পড়ে পুরান ঢাকার সিন্ডিকেটের উপর। দেশ যখন তানভীর সরকার ফিরে আসার খুশিতে আত্মহারা, ঠিক তখনই পুরান ঢাকায় চলছিল এক মৃত্যুযাত্রা। সিন্ডিকেট কার হবে? উসমান সাহেবের মৃত্যুর পর থেকে পুরান ঢাকায় ছড়িয়ে পড়ে পাপাচার। কে হবে সিন্ডিকেটের রাজা? কার মাথায় উঠবে বাদশাহ আনা মুকুট? আন্ডারওয়ার্ল্ড চলবে কার ইশারাতে? একটি গোলকধাঁধার মাঝে আটকে যায় পুরো অঞ্চল। দিন দিন খুন, গুম এবং ধর্ষণের মতো অনৈতিক কাজের চাপ বেড়ে যেতে থাকে, যার ফলে অতিষ্ঠ হয়ে সাধারণ মানুষ ঠিক করে ভোটের মাধ্যমে সিন্ডিকেটের দখল নিলামে উঠবে। তবে শর্ত একটাই, যে জয়ী হবে তাকে সকলকে নিরাপত্তা দিতে হবে, আর বাকিরা তাকে সাপোর্ট করবে। নির্বাচন হয়, ফলাফল বলে কৃষ্ণদাস সিন্ডিকেট দখল করবে, তার মাথায় উঠবে বাদশাহ আনার তাজ। কিন্তু এই ভোটের ফলাফল দেখে বেঁকে বসে চন্দ্রদাস, কৃষ্ণদাসের নিজের মায়ের পেটের ভাই। এরপর শুরু হয় আরও এক দফা মারামারি, রক্ত, স্বজন হারানোর বেদনা। তবে সে সময় কিছু কালো পোশাকধারী লোক এসে জানায় সিন্ডিকেট চলবে সাহেব খানের ইশারায়। সাহেব নামটি শুনে জনসাধারণের মাঝে ধারণা সৃষ্টি হয় এটি বোধহয় উসমান সাহেবের কেউ হবে। তাই সকলেই রাজি হয়ে যায়। কৃষ্ণদাস এবং তার ভাই চন্দ্রদাসও রাজি হয়ে যায়, কিন্তু তাদের মাঝে সেই থেকেই রেষারেষি লেগে থাকে। তারা দুজনেই হয়ে ওঠে দুজনের চরম শত্রু। তবে দুজন দুজনের ব্যবসায় মনোযোগ দেন। একজন দেয় ড্রাগ ডিলারে এবং অন্যজন দেয় মানি লন্ডারিংয়ে। জাহাজ ব্যবসার নাম করে দুইজনেই তলে তলে চালায় নিজেদের কালো কর্মকাণ্ড। তাদের এই কালো ধান্দায় আরও উন্নতি লাভ হয় যখন অভি এবং জুলফিকার তাদের দুজনের দলে যোগ হয়। অভি যেখানে ড্রাগ ডিলারে পারদর্শী, ঠিক তার উল্টো দিকে জুলফিকার মানি লন্ডারিংয়ে পারদর্শী, আর তাদের ব্যাক সাপোর্টে কৃষ্ণ এবং চন্দ্রদাস, যার ফলে তারা গ্রেফতার হলেও বেশিক্ষণ জেলে আটকে থাকতে হয় না তাদেরকে। পুরান ঢাকা। পশুর মতো আনন্দের ওপরে ঝাঁপিয়ে পড়ে অভি। নিজের সমস্ত রাগ, ক্ষোভ, জেদ যেন আনন্দের উপরে মেটানোর পায়তারা তার। কাল এত কিছুর পর যেখানে শরীর নাড়াতেও অসুবিধা হচ্ছিল তার, সেখানে আজ আবার এত কিছু। ছোট্ট শরীরে সহ্য হয় না আনন্দের। জ্ঞান হারিয়ে অভির বক্ষতলেই তলিয়ে যায় সে। আনন্দীকে জ্ঞান হারাতে দেখেও অভি থেমে যায় না, বরং তার অত্যাচার আরও দ্বিগুণ বাড়িয়ে তোলে। মুখে হঠাৎ পানির ঝাপটা পড়তে ধীর গতিতে চোখ খুলতে থাকে আনন্দী। শরীরে অসহ্য যন্ত্রণা, তার উপরে অভির কর্কশ বাণী, সব মিলিয়ে আনন্দীর জীবনটা বিষাদময় হয়ে যায়। চোখ সম্পূর্ণ খোলার আগেই আনন্দীর কানে ভেসে আসে অভির কথা। সারা রাত কি আমার লগে থাকার ইচ্ছা বান্দি? আমার কোনো সমস্যা নাই, তুই সহ্য করতে পারলেই হইল। চোখ বন্ধ করে গভীরভাবে নিঃশ্বাস নিতে থাকে আনন্দী। বুকের ভেতরটা যেন অদ্ভুত ভারী চেপে আছে। কোনো শব্দই যেন তার কান অবধি পৌঁছচ্ছে না। শুধু নিজের দ্রুত ওঠানামা করা শ্বাসের আওয়াজটাই স্পষ্ট শোনা যাচ্ছে। অজান্তে চোখের কোণ ভিজে ওঠে। 1 ফোঁটা 2 ফোঁটা করে নীরব জল গড়িয়ে পড়ে তার গাল বেয়ে। সে ঠোঁট কামড়ে নিজেকে সামলানোর চেষ্টা করে, কিন্তু ভেতরের জমে থাকা কষ্টগুলো যেন আজ আর মানতেই চাইছে না।
কিছুক্ষণ নিশ্চুপ থেকে আনন্দে ধীরে ধীরে চোখ খোলে। লাল হয়ে থাকা চোখ দুটোতে জমে থাকে হাজারটা না বলা কথা। কাঁপা কাঁপা কণ্ঠে সে বলে, আমি কখনো জানো আর দেখিনি, আজকে আপনাকে দেখলাম। আনন্দের তাচ্ছিল্যপূর্ণ কথা শুনে হঠাৎই ফিক করে হেসে ওঠে অভি। এক হাত দিয়ে আনন্দের নগ্ন শরীরটা নিজের ওপর এনে বলে, আর একটু ভালোভাবে দেখবে, কাপড় খুলে দাঁড়াই। আমি বাড়ি যাব। তো যা, কে আটকাইছে? শরীরে শক্তি সঞ্চয় করে কোনো রকম অভির উপর থেকে উঠে বসে আনন্দী। এক চোখ বুলিয়ে ফ্লোরে পড়ে থাকা কাপড় চোপড়গুলোকে দেখে নেয় সে। কোনো রকম উঠে দাঁড়াতেই অভি আবারও আনন্দীর হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে তার উপরে ফেলে দেয়। কপাল কুঁচকে আনন্দী অভির দিকে তাকিয়ে বলে, মুক্তি চাই আমার। এ জন্মে না। আপনার মনের ইচ্ছে তো পূর্ণ হয়েছে, মন মতো তো ভোগ করেছেন আমাকে, তাহলে আর কেন? একবার খেয়ে পেট ভরানোর লোক কিং নয়, সারা জীবন রেখে আস্তে ধীরে খাওয়াতেই মজা। ছি ছি সোনামণি, আমার পারফরমেন্স পছন্দ হইতাছে না? মাত্র তো 2 দিন গেল, বেডি মানুষের মন ভরে না। সারা জীবন নিজের স্লট হিসেবে রাখতে চান আমাকে? হুট করে উঠে দাঁড়ায় অভি। মুহূর্তেই বদলে যায় তার চেহারার ভাব, চল শক্ত হয়ে আসে, চোখে মুখে স্পষ্ট হয়ে ওঠে চাপা রাগ। বুকের ভেতর যেন তীব্র কোনো ঝড় বয়ে যাচ্ছে তার। একটাও কথা না বলে দ্রুত পায়ে এগিয়ে যায় সে। রুমের এদিক ওদিক ছড়িয়ে থাকা আনন্দের সমস্ত জামা কাপড় এক এক করে তুলে গুছিয়ে আনতে থাকে। আনন্দের নিঃশব্দে তাকিয়ে থাকে অভির দিকে। অভির এই হঠাৎ বদলে যাওয়া আচরণে তার বুকের ভেতরটা কেঁপে ওঠে। সব কাপড় গুছিয়ে এনে দ্রুত হাতে আনন্দীকে সব জামা কাপড় পরাতে থাকে সে। এতে বেশ ব্যথা অনুভব হয় আনন্দীর। কেউ টেনে কাপড় পরাতে থাকলে মাসেলে মোটামুটি টান পাওয়ার সম্ভাবনা থাকে। আনন্দীর বেলাও ঠিক সেটাই হয়। সে পেশিতে কয়েক জায়গায় টান খায়। অভির এমন আচরণ সইতে না পেরে আনন্দী বলে, আহ লাগছে আমার অভি। লাগুক। আনন্দীকে সব জামা কাপড় পরিয়ে চুলো টেনে টেনে বাঁধতে থাকে সে, যেন তাদের মধ্যে কিছুই হয়নি। সম্পূর্ণরূপে আনন্দীকে রেডি করে অভি বলে, যা বের হ আমার বাসা থেকে। উত্তরা। অন্ধকারে ঢাকা পিছনের গেটটা পেরিয়ে ধীরে ধীরে এগিয়ে আসতে থাকে আফরিন। ফোনের টর্চ লাইটের ক্ষীণ আলোটা কাঁপতে কাঁপতে সামনের পথ দেখা যায়। চারপাশে এতটাই নিস্তব্ধ যে তার শ্বাসের দ্রুত শব্দ স্পষ্ট শোনা যায়। বের হওয়ার আগে সিসিটিভি ফুটেজ বন্ধ করে এসেছে সে, যেন আজকের এই রাতটার কোনো প্রমাণ না থাকে কোথাও। দূর থেকে পরিচিত অবয়বটা চোখে পড়তেই থমকে যায় জুলফিকার। ঠোঁটের কোণে ধরা জ্বলন্ত সিগারেটটা মাটিতে ফেলে পায়ের নিচে পিষে দেয় সে। চোখে মুখে মুহূর্তেই নেমে আসে তীব্র অস্থিরতা। এরপর আর 1 সেকেন্ডও দাঁড়িয়ে থাকে না জুলফিকার। দ্রুত পায়ে এগিয়ে যায় আফরিনের দিকে। কাছে যেতেই কোনো কথা না বলে শক্ত করে জড়িয়ে ধরে তাকে। আচমকা এমন টানে আফরিনের হাত থেকে ফোনটা প্রায় পড়ে যেতে নেয়। জুলফিকারের বুকের ভেতর দ্রুত ধুকপুক হতে থাকে, যেন এতক্ষণ ধরে বুকের মধ্যে জমে থাকা ভয়, রাগ আর অস্থিরতা এক মুহূর্তে এসে আটকে গেছে এই আলিঙ্গনে। চল শক্ত করে আরফিনের মাথার উপর মুখ গুজে চোখ বন্ধ করে থাকে জুলফিকার। নিচু ভারী গলায় ধীরে বলে, আর 1 মিনিট দেরি করলে আমি নিজেই ভিতরে ঢুকে যেতাম আফরিন। প্রিন্স, আমি মুক্তি চাই। আফরিনের মুখে হঠাৎ মুক্তি শব্দটা শুনতেই যেন মুহূর্তের মধ্যে বদলে যায় জুলফিকার। চোখে গভীর জমে ওঠে তীব্র রাগ আর আহত এক উন্মাদনা। এক ঝটকায় আফরিনের চুলের মুঠি শক্ত করে ধরে তাকে নিজের মুখের একদম কাছে টেনে আনে সে। আচমকা এমন টানে আরফিন কেঁপে ওঠে। দুজনের দ্রুত নিঃশ্বাস একে অপরের চোখে মুখে আছড়ে পড়ছে। জুলফিকারের চোয়াল শক্ত, চোখ দুটো লাল হয়ে আছে দমিয়ে রাখা ক্রোধে। নিচু কিন্তু কাঁপা কণ্ঠে সে ধীরে ধীরে বলে, হয় আমি না হয় তুমি, দুজনের মধ্যে কেউ একজন মরলেই মুক্তি পাবে। গপ্পবাসর। গল্প শুনুন, গল্পে থাকুন। এমনই ভিন্ন স্বাদের গল্প শুনতে এক্ষুনি গপ্পবাসরকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আসর সাজিয়ে বাসরে থাকুন। ধন্যবাদ।
কথাটি শেষ করেই আফরিনের ঠোঁটে নিচে ঠোঁট বসিয়ে দেয় জুলফিকার। চোখ বন্ধ করে ফেলে আফরিন। ভার্সিটিতে ভর্তি হওয়ার আগেও আফরিন জানতো না তার জন্য কি অপেক্ষা করে রয়েছে। জীবনটা এভাবে ঘুরে যাবে সেটা কল্পনাও করতে পারেনি সে। জুলফিকারের জন্য যেটা ভালোবাসা, আফরিনের জন্য সেটা বন্দিত্ব। এমন ভালোবাসা কে কবে চেয়েছে, যেখানে শ্বাস প্রশ্বাস নিতেও অন্য কারো অনুমতির প্রয়োজন? 2025 সাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম দিন আজ আফরিনের। সকালের নরম রোদ, ক্যাম্পাস জুড়ে কচি পাতার গন্ধ আর চারপাশে নতুন মুখের ভিড়, সব মিলিয়ে তার মনটা আজ অদ্ভুত ফুরফুরে। হালকা নীল জিন্সের সাথে সাদা শর্ট কুর্তি পরেছে সে। কাঁধ পর্যন্ত নেমে আসা খোলা চুলগুলো বাতাসে উড়ে বারবার গাল ছুঁয়ে দিয়ে যাচ্ছে। চোখে মুখে স্পষ্ট নতুন শুরু করার উত্তেজনা। মুখের সাথে শক্ত করে জড়িয়ে রাখা ফাইলটা নিয়ে ধীর পায়ে মেইন গেট পেরিয়ে ভেতরে ঢোকে আফরিন। ক্যাম্পাসের কোলাহল, সিনিয়রদের আড্ডা, কোথাও গিটার বাজছে, কোথাও আবার চায়ের কাপ হাতে তর্ক, সবকিছু তার কাছে নতুন অথচ সুন্দর লাগছিল। কিন্তু হঠাৎই জ্বালানো সিগারেটের তীব্র ধোঁয়া এসে তার মুখে লাগে। আফরিন কাশতে কাশতে বিরক্ত মুখে পাশে তাকায়, আর তাকাতেই কয়েক সেকেন্ডে সে থেমে যায়। কালো শার্টের হাতা কনুই পর্যন্ত গুটানো, এক হাতে সিগারেট, অন্য হাতটা পকেটে। এলোমেলো চুলের নিচে ধারালো চোখ দুটি অস্বাভাবিক শান্ত। ঠোঁটের কোণে অবহেলার হাসি ঝুলিয়ে দাঁড়িয়ে আছে ছেলেটা। তার আশেপাশে আরও কয়েকজন ছেলে থাকলেও পুরো জায়গাটার দখল যেন একাই নিয়ে রেখেছে সে। আফরিন বিরক্তিতে কপাল কুঁচকে ফেলে, তারপর ঠান্ডা অথচ তীক্ষ্ণ গলায় বলে ওঠে, বখাটে। কপাল কুঁচকে চোখে স্পষ্ট বিরক্তি নিয়ে জুলফিকারকে বখাটের উপাধি দেয় আফরিন। তার তীক্ষ্ণ চাহনি যেন সরাসরি আঘাত করল জুলফিকারের অহংকারে। চোখ দুটোতে ভয় ছিল না একটুও, বরং ছিল তীব্র অসন্তোষ। যেন সে এই ধরনের ছেলেদের বহুবার দেখেছে আর প্রতিবারই ঘৃণা করেছে সমানভাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসব দৃশ্য খুব একটা নতুন নয়। রাজনীতি, ক্ষমতা, বড় ভাইদের দাপট সব মিলিয়ে অনেক কিছুই এখানে স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু কিছু কিছু বিষয় কখনো স্বাভাবিক হওয়ার কথা নয়, কারণ কারো বিনোদন, কারো স্টাইল কিংবা দাদাগিরি অন্য একজন মানুষের অস্বস্তি কিংবা ক্ষতির কারণ হতে পারে। আফরিন সম্ভবত সেই ব্যাপারটাই সহ্য করতে পারে না। বিরক্তিতে ঠোঁট চেপে ব্যাগের স্ট্র্যাপটা ঠিক করলো সে, তারপর গটগটিয়ে সামনে হাঁটতে শুরু করলো। তার হাঁটার ভঙ্গিতেও রাগ স্পষ্ট। ওড়নার এক পাশ বাতাসে উঠছে, আর দ্রুত পায়ে হাঁটার কারণে কাঁধে ঝোলানো ব্যাগটা বারবার দুলে উঠছে। পেছনে দাঁড়িয়ে থাকা ছেলেগুলোর মুখ হা হয়ে যায়। অস্ত্র মামুন জুলফিকারের সামনে দাঁড়িয়ে বলে, ব্রো, হেতে কিন্তু আপনার বখাইটা করল। জুলফিকার কিছুক্ষণ চুপ করে থেকে আরেকটা নতুন সিগারেট ধরিয়ে বলল, খোঁজ লাগাতো এই ফাজিল মেয়ের ডিপার্টমেন্ট কোনটা? হোককে ভাই। বর্তমান। তীব্র চুম্বনের পর জুলফিকার আগলা করে ধরে আরফিনের ঠোঁট জোড়া, তারপর নাক ঘষতে ঘষতে বলে, আই জাস্ট লাভ ইউ কাপকেক। হয় মর, না হয় আমার হয়ে থাক, চয়েস ইজ ইয়োর্স। ধর্ষণ কি হয়েছিল? ব্যাগের স্ট্র্যাপটি আরও শক্ত করে চেপে ধরে মাথা নাড়ালো আনন্দী। আঙ্গুলের গিঁটগুলো সাদা হয়ে উঠেছে। বুকের ভেতরটা কেমন ধুকপুক করছে অস্বাভাবিকভাবেই দ্রুত। জীবনে দ্বিতীয়বার পুলিশের সামনে বসে আছে সে। প্রথমবারটা ছিল 2022 সালে, যেদিন ডাক্তার অভি ফার্সিকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। সেই রাতটার কথা মনে পড়তেই বুকের ভেতর হালকা মোচড় দিয়ে উঠল আনন্দের। হাসপাতালের করিডোর, সাদা আলো, মানুষের ফিসফাস আর অভির শেষবার পিছনে ফিরে তাকানো, সবকিছু এখনো দুঃস্বপ্নের মতো তাড়া করে বেড়ায় তাকে। তবে আজ পরিস্থিতি আলাদা। আজ অভি নেই, আজ সে একাই। সাব ইন্সপেক্টর আকবর আলী একবার ফোনের স্ক্রিনের দিকে তাকাচ্ছে, তো আরেকবার আনন্দীর দিকে। চোখ দুটো কেমন অনুসন্ধানী, যেন আনন্দীর নীরব মুখের আড়াল থেকে সত্যিটা টেনে বের করে আনতে চাইছে। আর আনন্দী, সে প্রায় জড়বস্তুর মতো চুপসে বসে আছে। ঠোঁট শুকিয়ে গেছে, গলার কাছে কাটার মতো কিছু একটা আছে। ভেতরে যে কি ভয়ঙ্কর তোলপাড় চলছে সেটা শুধু সেই জানে। বাইরে থেকে তাকে শান্ত দেখালেও ভেতরে ভেতরে সে ভেঙে পড়েছে প্রতিটা সেকেন্ডে। থানার ছোট্ট রুমটাতে অদ্ভুত এক গুমোট গন্ধ, পুরনো ফাইল,
সিগারেট আর ধুলোয় মিশ্রিত গন্ধে দমবন্ধ লাগছে আনন্দীর। মাথার উপর ধীরে ঘুরতে থাকা ফ্যানটাও যেন পরিস্থিতির ভার কমাতে পারছে না। হঠাৎ টেবিলের উপরে রাখা ফোনটা সামনে এগিয়ে দিয়ে গম্ভীর কণ্ঠে আকবর আলী বলল, ফোনে তেমন কোনো টেক্সট বা ভয়েস কিছুই তো নেই ম্যাডাম। সাব ইন্সপেক্টরের কথা শুনে আপনা আপনি চোখ বড় হয়ে যায় আনন্দীর। মুহূর্তেই মুখের রং ফ্যাকাশে হয়ে আসে তার। কপাল বেয়ে ছোট ছোট ঘামের বিন্দু গড়িয়ে পড়তে থাকে। বুকের ভেতরটা কেমন জোরে কাঁপছে, যেন পাশের মানুষটাও শব্দ শুনতে পাবে। ঠিক তখনই সাব ইন্সপেক্টর আকবর আলী ধীরে ফোনটা ঘুরিয়ে আনন্দীর দিকে এগিয়ে ধরলেন। দেখেন তো ভালো করে। কাপা হাতে ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই থমকে গেল আনন্দী। কোনো টেক্সট নেই, একটাও না। পুরো কনভারসেশন ফাঁকা, যেন কখনো কোনো চ্যাটই ছিল না সেখানে। আনন্দীর নিঃশ্বাস আটকে আসে। সে অবিশ্বাস্য চোখে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে কয়েক সেকেন্ড। তারপর ধীরে ধীরে মাথা তুলে তাকায় আকবর আলীর দিকে। চোখে মুখে স্পষ্ট আতঙ্ক, কারণ সে নিশ্চিত, একদম নিশ্চিত, থানায় আসার সময় সব মেসেজ ছিল, প্রতিটা টেক্সট, ভয়েস নোট, এমনকি শেষ হুমকিটাও। তাহলে হঠাৎ সব গেল কোথায়? গলা শুকিয়ে কাঠ হয়ে যায় আনন্দীর। ঠোঁট নড়লেও প্রথমে কোনো শব্দ বের হয় না। কয়েক সেকেন্ড পর সাব ইন্সপেক্টর বলল, দেখুন ম্যাডাম, এখন আধুনিক যুগ, নারী অধিকার বেশি, তাই যে যখন পারছে মামলা দিয়ে যাচ্ছে। প্রেমিক চলে গেছে, ধর্ষণের মামলা। বিয়ে করছে, ধর্ষণের মামলা। কেমন যেন পানি ভাত হয়ে গেছে এই বিষয়গুলো। ইন্সপেক্টরের কথাগুলো শুনে আনন্দীর নিজের কাছে নিজেকে কেমন নোংরা একটা মেয়েলোক মনে হতে লাগলো। বুকের ভেতর জমে থাকা অপমান ধীরে ধীরে বিষের মতো ছড়িয়ে পড়ছে পুরো শরীরে। নিজের সম্মান নিয়ে কেউ মিথ্যা বলে? কোনো মেয়ে ইচ্ছে করে থানায় এসে নিজের চরিত্র নিয়ে প্রশ্ন ওঠায়? তাহলে কেন তার কথা কেউ বিশ্বাস করছে না? নারী অধিকারের কথা চারিদিকে এত বলা হয়, টিভিতে, সোশ্যাল মিডিয়ায়, সভা, সেমিনারে, অথচ কিছুদিন পর পরই ভয়ঙ্কর সব খবর আসে। কারোর অভিযোগ চাপা পড়ে যায়, কেউ বিচার পায় না, কেউ আবার প্রমাণের অভাবে উল্টো দোষী হয়ে দাঁড়ায়। আনন্দের মনে হলো এই রুমের ভেতরে বসে সে যেন ধীরে ধীরে শ্বাসরুদ্ধ হয়ে মারা যাচ্ছে। সে কিছু বলতে যাবে, ঠিক তখনই পাশের চেয়ারটা টেনে কেউ বসে পড়ে। কর্কশ শব্দে চেয়ার ঘষা খেতেই পাশ ফিরে তাকায় আনন্দী। আর তাকিয়েই পিলে চমকে ওঠে, অভি! মুহূর্তেই হাত পা ঠান্ডা হয়ে আসে আনন্দীর, চোখ বড় বড় হয়ে যায়। সে এখানে কি করছে? কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর ছিল পরের মুহূর্তটা, কারণ কিছু সেকেন্ড পরেই ইন্সপেক্টর আর অভির কথোপকথন কানে আসতে শুরু করে। আর প্রতিটা শব্দ যেন ধারালো ছুরির মতো এসে বিঁধতে থাকে আনন্দীর বুকে। ইন্সপেক্টর ঠোঁটের কোণে চাপা হাসি টেনে বলল, চাঁদ ভাই, এসব প্রাইভেট ম্যাটার ঘরে সলভ করাই ভালো। হাজার হইল কৃষ্ণদাসের মতো লোক আপনার পাতানো বাবা, একটা সম্মান তো আছে নাকি? কথাটা শুনে আনন্দের বুকের ভেতর ধপ করে ওঠে। চাঁদ ভাই? তাহলে তারা আগে থেকেই পরিচিত? ইন্সপেক্টরের সাথে তাল মিলিয়ে শান্ত নির্লিপ্ত কণ্ঠে অভি বলল, এসব বাইরের আবর্জনা বিছানা অবধি সীমাবদ্ধ থাকে, ঘরে কাম নাই। শব্দগুলো শুনে মনে হলো কেউ যেন আনন্দীর আত্মসম্মান মাটিতে ফেলে পিষে দিচ্ছে। বাইরের আবর্জনা, এই একটা শব্দই যথেষ্ট ছিল তাকে ভেতর থেকে শেষ করে দেওয়ার জন্য। ফুপিয়ে কেঁদে ওঠে আনন্দী, চোখ ঝাপসা হয়ে আসে। এই মুহূর্তে মনে হচ্ছে পৃথিবীর সব দরজা তার জন্য বন্ধ হয়ে গেছে। টাকার কাছে আইন বিক্রি হয়ে গেলে সেখানে আর কি বলার থাকে। কাপা হাতে ব্যাগটা কাঁধে তুলে নেয় সে। একবারও অভির দিকে তাকায় না, তাকানোর সাহসও পায় না। পরের মুহূর্তেই প্রায় দৌড়ে থানা থেকে বেরিয়ে পড়ে আনন্দী। পেছন থেকে কেউ ডাকছে কিনা সেটা শোনার মতো অবস্থাতেও নেই সে। বাইরে বের হতেই রাতের ঠান্ডা বাতাস মুখে লাগে, কিন্তু তাতেও বুকের আগুন কমে না। শুধু একটা কথাই বারবার কানে বাজতে থাকে, বাইরের আবর্জনা। কিছু দূরে দ্রুত গতিতে একটা গাড়ি আসতে দেখে থমকে দাঁড়ায় আনন্দী। চোখ দুটো কান্নায় ঝাপসা। বুকের ভেতর জমে থাকা ব্যথাগুলো যেন আর সহ্য হচ্ছে না তার। এভাবে আর কত অপমান, ভয়, বিশ্বাসঘাতকতা। মনের ভেতর হঠাৎই এক অদ্ভুত শূন্যতা নেমে আসে, যেন সব অনুভূতি নিঃশেষ হয়ে গেছে।
দূর থেকে আসা গাড়িটার হেডলাইট চোখে পড়তেই ধীরে ধীরে রাস্তার মাঝখানে গিয়ে দাঁড়িয়ে পড়ে আনন্দী। তারপর তীব্র ব্রেকের শব্দ, মানুষের চিৎকার, আর সব কিছু অন্ধকার। দুপুর গড়িয়ে বিকেল প্রায়। হাসপাতালের কেবিনে হালকা স্যালাইনের গন্ধ ছড়িয়ে আছে। জানালার ফাঁক দিয়ে আসা কমলা আলো বিছানার চাদরে পড়ে এক ধরনের নিস্তব্ধতা তৈরি করেছে। হাতে স্যালাইন চলছে আনন্দীর, কপালের একপাশে ছোট ব্যান্ডেজ। বেশ কিছুটা রক্ত গিয়েছিল, তবে ভাগ্য ভালো, বড় কোনো ক্ষতি হয়নি। বেডের পাশে বসে ঘড়ির দিকে তাকায় ইন্সপেক্টর রেহমান। কয়েক মিনিট পর পর ফোন কল করছে সে, কিন্তু একই জায়গায় কতক্ষণ বসে থাকার স্বভাব তার নেই। ধৈর্য জিনিসটার সাথে তার সম্পর্ক বরাবরই খারাপ। ইন্সপেক্টর রেহমান, বয়স 26, সৎ, বদরাগী এবং ভয়ঙ্কর জেদি একজন অফিসার। মোটামুটি ভালো পজিশনে আছে সে, তবে চাকরির এই অল্প সময়ে 14টা জেলার বদলি খেয়ে ফেলেছে। কারণ একটাই, যেখানেই যায় সেখানকার পচে যাওয়া সিস্টেমে আগুন লাগিয়ে আসে। কয়েক মাস আগেই রাজশাহীর বড় একটা নারী পাচারকারী চক্র ধরার জন্য পুরস্কার পেয়েছে সে। অপরাধীদের প্রতি তার কোনো সহানুভূতি নেই। তার মাথায় সবসময় একটা কথাই ঘোরে, অপরাধীকে ধরো, থানায় ভরো। তার রাগটাই যেন তার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। উচ্চতায় 5 ফুট 9 ইঞ্চি হলেও মেজাজের উচ্চতা যেন লাখ ফুট। তবে ইদানিং তার মাথা সবচেয়ে বেশি গরম করে রেখেছে পুরান ঢাকার একটা অদৃশ্য সিন্ডিকেট। যতবারই রেড দিয়েছে ততবারই খালি হাতে ফিরতে হয়েছে, যেন কেউ আগে ভাগেই খবর পেয়ে যায়। আর তার টার্গেট লিস্টের 1 নম্বরে আছে 2টো নাম, অভিজাত আর আফলাব্রো ওরফে জুলফিকার। দুজনেই ভয়ঙ্কর ধূর্ত। উপর মহলের হাত আছে তাদের মাথার উপর। প্রমাণ ছাড়া তাদের ছোঁয়াও যায় না। এই একটা ব্যর্থতাই রেহমানের মাথা ঠান্ডা হতে দেয় না। ধৈর্যের যখন প্রায় শেষ সীমানায় পৌঁছে গেছে সে, ঠিক তখনই বেডে শুয়ে থাকা আনন্দী ধীরে ধীরে চোখ খোলে। কিছু সেকেন্ড ঝাপসা দৃষ্টিতে তাকিয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে থাকে সে। তারপর কষ্ট করে মাথা ঘোরাতেই চোখে পড়ে রেহমানের উপর। দুজনের চোখাচোখি হতেই রেহমান চেয়ার ছেড়ে সোজা হয়ে বসে। তারপর ঠান্ডা গলায় বলে উঠল, এত কম বয়সে কেউ মরতে যায়? স্টুপিড! বয়স কত তোমার? অপরিচিত লোকের থেকে এমন কর্কশ গলা শুনে চোখে পানি চলে আসে আনন্দীর। এভাবে কেউ বকে? আনন্দীকে ভয় পেতে দেখে নিজের রাগ কন্ট্রোল করে রেহমান বলল, ওকে, কুল ডাউন। বাড়ি কোথায়? জনপূর্ণ রাস্তায় পুলিশের গাড়িতে বসে বাড়ি ফিরছিল আনন্দী। শহরের ব্যস্ততা তখনও থামেনি। হর্নের শব্দ, মানুষের কোলাহল, ফুটপাথে ছুটে চলা অচেনা মুখগুলো সব যেন ঝাপসা লাগছিল তার কাছে। গাড়ির জানালার পাশে মাথা ঠেকিয়ে নিশ্চুপ হয়ে বসেছিল আনন্দী। চোখ দুটো লালচে, ক্লান্ত। মনে হচ্ছিল আজকের দিনটা তাকে কয়েক বছর বুড়িয়ে দিয়েছে। বাড়ি থেকে একটু দূরে আসতেই হঠাৎই নিচু স্বরে বলে ওঠে আনন্দী, গাড়িটা থামান, আমি চলে যেতে পারবো। স্টিয়ারিংয়ে থাকা ইন্সপেক্টর রেহমান একবার তার দিকে তাকায়। চোখে বিরক্তি থাকলেও কোথাও যেন অদ্ভুত এক চিন্তা লুকিয়েছিল। কয়েক সেকেন্ড চুপ থেকে শুধু ছোট্ট করে বলে, গাড়ি থামতেই দরজা খুলে ধীরে ধীরে নেমে আসে আনন্দী। শরীরটা এখনো দুর্বল, হাতে ব্যান্ডেজ, হাঁটার ভঙ্গিতেও ক্লান্তি স্পষ্ট। তবু নিজেকে শক্ত রাখার বৃথা চেষ্টা করছে সে। দরজা বন্ধ করে একবার পিছনে তাকায় আনন্দী। রেহমান তখনও গাড়ির ভেতরে বসে তার দিকেই তাকিয়ে। সেই দৃষ্টিতে রাগ আছে, বিরক্তি আছে, আবার অদ্ভুত এক স্বস্তিও আছে। মেয়েটা অন্তত বেঁচে আছে। আনন্দী আর কিছু না বলে হাঁটা শুরু করে। রাস্তার বাতির হলুদ আলো তার ছায়াটাকে লম্বা করে ফেলছে। কিছুক্ষণ তার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে রেহমান। তারপর সিটে হেলান দিয়ে নিচু গলায় বিরক্ত স্বরে বলে ওঠে, স্টুপিড। রেহমান বরাবরই কম বয়সী আইছড়ে পাকা মেয়ে অপছন্দ। বয়সের তুলনায় বেশি ভাব নিলে তো কথাই নেই। পাড়ার কাকিমাদের দায়িত্ব যেন এই আঁক পাকা মেয়েগুলোই কাঁধে তুলে নেয়। তাই পাকনা স্বভাবের মেয়েদের থেকে রেহমান সবসময় দূরে থাকে। আনন্দীকে স্টুপিড বলে গাড়ি স্টার্ট দিয়ে থানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে সে। বরাবরই সময় ভীষণ পাঞ্চুয়াল রেহমান, অথচ আজ সন্ধ্যা গড়িয়ে গেছে। তার উপর এইচএসসি পরীক্ষার্থীদের অবরোধ, সব মিলিয়ে দিনটা একেবারে হ্যাট্রিক কেটেছে। থানায় পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধ্যা। ভেতরে ঢুকতে রেহমানের চোখ আটকে যায় এক দৃশ্যে।
চেয়ারে পা তুলে আরাম করে বসে কানে হেডফোন লাগিয়ে গান শুনছে রমজান ওরফে রোমিও। কয়েক মাস আগে দেবের একটা গান বের হয়েছিল যেখানে কিশোরী কিশোরী বলে নায়ক প্রায় কেঁদেই মরে, আর রোমিও সেই গানের খিচুড়ি খিচুড়ি বানিয়ে সারাদিন ব্যঙ্গ করে। কারণ তার মতে দেবের সঙ্গে শুধু শুভশ্রীকেই মানায়, বাকি সবাই তেল কম জল বেশি। ডিউটির সময় এমন আরাম করে বসে থাকা রেহমানের মোটেও পছন্দ হলো না। একটুও শব্দ না করে সে গিয়ে রোমিওর চেয়ারটা টেনে দেয়। রোমিও সোজা মাটিতে পড়ে যায়। সে কিছু বলতে যাবে তার আগেই উপরে তাকিয়ে পিলে চমকে ওঠে। সামনে দাঁড়িয়ে আছে স্বয়ং যমদূত। তাছাড়া সে নিজেও এসেছে কিছুক্ষণ আগেই। এইচএসসি আন্দোলনরত শিক্ষার্থীদের সামাল দিতে দিতে বেচারার নাকানি চুবানি অবস্থা হয়ে গিয়েছে। এর মাঝে সে সানস্ক্রিন দিতেও ভুলে গিয়েছিল। কোথাও সে নিজেকে দেবের মতো ট্রান্সফার করতে চেয়েছিল, সেখানে ডিউটি তাকে কালামানিকের রূপ নিয়ে আসে। তার সমস্ত ক্ষোভ আজ সেই আন্দোলনরত শিক্ষার্থীদের উপর মিটিয়েছে। সবেমাত্র এসে মুখে ক্রিম লাগিয়ে মনের সুখে বেচারা গান শুনছিল, সেখানেও রেহমান এসে বাধা দিল। রোমিও লাফিয়ে উঠে এমন এক বিশাল সালাম ঠোকে যেন রাষ্ট্রপতি এসে হাজির হয়েছে। রেহমান ঠান্ডা চোখে তাকিয়ে বলে, ডিউটির সময় গান শোনা নিষিদ্ধ, জানেন তো মিস্টার রোমিও? রোমিও কয়েক সেকেন্ড চুপ থেকে গম্ভীর মুখে বলে, স্যার আপনি শুধু আমার গান শোনা দেখলেন, পিছনের মোটিভটা দেখলেন না। রহমান ভ্রু কুচকে তাকায়। প্রশ্ন করবে না, কিন্তু উত্তর শুনতে চায়। গলা খাকারি দিয়ে রোমিও শুরু করে, স্যার আমি গানের মাধ্যমে আপনাকে স্মরণ করছিলাম। জি স্যার, দেব যখন বলে চ্যালেঞ্জ নিবে না সালা, তখন আপনার শুধু আপনার কথাই মনে পড়ে, কারণ আপনিও তো ক্রিমিনালদের এই একই ডায়লগ দেন, চ্যালেঞ্জ নিবি না সালা। রেহমান চোখ বন্ধ করে একবার মাথা নাড়ল, তারপর কড়া গলায় বলল, স্টুপিড, বলেই গটগট করে নিজের রুমে চলে যায় সে। আর বেচারা রোমিও চুপচাপ দাঁড়িয়ে রইল। এটা অবশ্য নতুন কিছু নয়, ট্রেনিং থেকে জয়েন করার পর থেকে রেহমানের কাছে বকা খেয়ে তার পেট ভরেছে। তবুও সে রেহমানের পিছু ছাড়ে না, কারণ একটাই, নামের মিল। রেহমান আর রোমিও একদম দেবজিদের মতোই ভাই ভাই। তাই রেহমান যেখানে, রোমিও সেখানে। রেহমান যেখানে নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, ঠিক অপর প্রান্তে আনন্দী বাড়িতে ঢোকার সাহসই পায় না। গেটের সামনেই দাঁড়িয়ে থাকে সে। চারপাশ অন্ধকার হয়ে এসেছে, তবুও পা যেন নড়ছে না। হাতের কাটা জায়গাটা থেকে হালকা জ্বালাও করছে বটে। হাত শক্ত করে ব্যান্ডেজ বাঁধা, এরপরও ব্যথা কমছে না। কিন্তু এই কাটা হাত নিয়ে আর কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকা যায়? আজকের দিনটাই যেন অন্যরকম ছিল। কলেজে গিয়ে আনন্দে জানতে পারে কোনো ক্লাস হবে না। অন্যান্য শিক্ষার্থীদের মতো বাকিরাও এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে আন্দোলনে নেমেছে। পুরো কলেজ জুড়ে স্লোগান, হইচই, উত্তেজনা। সেই ভিড়ের মাঝেই হঠাৎ আনন্দের মাথায় অন্য এক চিন্তা আসে। সে আজ থানায় যাবে, নিজের সঙ্গে হওয়া অন্যায়ের প্রতিবাদ করবে। যেই দেশে দুবার নারী প্রধানমন্ত্রী ছিল, সেই দেশে এত ধর্ষণ কিভাবে হয়? অপরাধীরা এত সাহসী বা কোথা থেকে পায়? অভির পাঠানো ভয়েস, টেক্সট, ভিডিও সব কিছু এখনও ফোনে আছে আনন্দের। প্রতিটা মেসেজ যেন তাকে মনে করিয়ে দেয় সে চুপ ছিল বলেই অপরাধীরা আরও সাহস পেয়েছে। আজ আর চুপ থাকবে না সে। আজ সে নিজের জন্য লড়বে, নিজের সঙ্গে হওয়া অন্যায়ের জবাব চাইবে। এরপর আর কি? ব্যাগটা শক্ত করে ধরে কাঁধে তুলে সোজা থানার উদ্দেশ্যে রওনা দেয় আনন্দী। বেশ অনেকটা সাহস জুগিয়ে আনন্দী থানায় যায়। বুকের ভেতর কাঁপুনি চললেও মুখে সেটা প্রকাশ হতে দেয় না। ভেতরে ঢুকতেই ডিউটিতে থাকা এক লেডি অফিসার এগিয়ে আসে। জি মামুনি, কি দরকার? আনন্দী ঠোঁট ভিজিয়ে শান্ত গলায় বলে, আমি এসপির সাথে কথা বলতে চাই। অফিসার কিছুক্ষণ তাকিয়ে থেকে জানায়, এসপি এখন থানায় নেই, তবে তার জুনিয়র অফিসার আছেন, চাইলে তার সঙ্গে কথা বলা যাবে। আনন্দী রাজি হয়। কিছুক্ষণ পর তাকে একটি রুমে নিয়ে যাওয়া হয়। মাঝবয়সী এক ইন্সপেক্টর ফাইল দেখতে দেখতে মাথা তোলে। আনন্দীকে কয়েক সেকেন্ড দেখেই ভ্রু কুচকে বলে, আপনাকে কোথায় যেন দেখেছি। আনন্দী ব্যাগটা শক্ত করে ধরে শান্ত গলায় বলে, নেটে দেখেছেন 2022 সালে। ও হ্যাঁ। ইন্সপেক্টর আঙ্গুল তুলে বলে ওঠে, প্র্যাকটিসরত এক হবু ডাক্তারকে না আপনি পুলিশের হাতে দিয়েছিলেন? আনন্দী ধীরে মাথা নাড়ে, জি।
ইন্সপেক্টর এবার পুরোপুরি মনে করতে পারে, চেয়ারে হেলিয়ে বসে। মনে পড়েছে। শুনেছিলাম ছেলেটা আপনার বান্ধবীকে প্রেম প্রস্তাব দিয়েছিল, রাজি না হওয়াতে তার গায়ে হাত তুলে করার চেষ্টা করে। এরপর আপনি বিষয়টা নেটে ছেড়ে দেন। আনন্দে আবারও মাথা নাড়ে। হুট করে যেন তার চোখের সামনে ভেসে ওঠে পুরনো সেই বিষে ভরা স্মৃতিগুলো। 2022 সালের কথা। এইচএসসি পরীক্ষার ঠিক কিছুদিন আগে আনন্দীর সবচেয়ে কাছের বান্ধবী স্নেহা একদিন কাঁদতে কাঁদতে এসে জানায় সে প্রেগনেন্ট, আর এর জন্য দায়ী অভি নামের এক ছেলে। কিন্তু এখন সেসব অস্বীকার করছে। স্নেহা সেদিন হাউমাউ করে কেঁদেছিল। তখন আনন্দিতের বয়স কম, মাথায় রাগ বেশি, বিচার বুদ্ধি কম। আনন্দী ঠিক করেছিল সরাসরি গিয়ে ওই ডাক্তার ছেলেটার সঙ্গেই কথা বলবে, দরকার হলে জুতো দিয়েও মারবে। পরিকল্পনা মতো স্নেহাকে নিয়ে মেডিকেলে যায় সে। আনন্দীর মায়ের ফোনটা নিয়ে স্নেহা একাই ভেতরে ঢোকে। বেশ কিছুক্ষণ পর যখন বেরিয়ে আসে, তার গালে স্পষ্ট কয়েকটা থাপ্পড়ের দাগ, চোখ লাল, মুখ কাঁপছে। সেই মুহূর্তে আনন্দের মাথা পুরো গরম হয়ে যায়। সে ঠিক করে সবাইকে জানাবে সব কিছু, কিন্তু স্নেহা হাত ধরে কাঁদতে কাঁদতে বলে, আমি প্রেগনেন্ট, এটা কেউ জানুক তা আমি চাই না। তখন জানা যায় ভেতরে যাওয়ার সময় স্নেহা ফোনে ভিডিও করে রেখেছিল। পরে সেই ভিডিও আনন্দের মায়ের আইডি থেকে পোস্ট করা হয়, পুলিশেও খবর দেওয়া হয়। এরপর পুরো ঘটনা আগুনের মতো ছড়িয়ে পড়ে। পুলিশ আসে, সাংবাদিক আসে, চারিদিকে হইচই পড়ে যায়। অভি তখন মেডিকেলের ক্যান্টিনে ছিল। তখন সেখান থেকে তাকে টেনে বাইরে বের করে আনা হয়। কেউ জুতোর মালা পরিয়ে দেয়, কেউ মুখে কালি মাখায়। উত্তেজিত জনতা মারধরও শুরু করে দেয়। পুলিশ পরিস্থিতি সামলাতে হিমশিম খেয়ে যায়। এরপর অনেক কষ্টে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। চারিদিকে তখন মানুষের ভিড়ে ঠাসা। কেউ ভিডিও করছে, কেউ লাইভ করছে, কেউ আবার চিৎকার করে গালাগাল দিচ্ছে। অভিকে কয়েকজন পুলিশ ধরে গাড়ির দিকে নিয়ে যেতে থাকে। সাদা অ্যাপ্রনটা ততক্ষণে মাটির ধুলো আর কালিতে নোংরা হয়ে গেছে। মুখের একপাশ লাল হয়ে ফুলে আছে। তবুও ছেলেটা অদ্ভুত রকম চুপ, একটাও কথা বলছে না। এদিকে সাংবাদিকরা আনন্দীর চারপাশে ভিড় করা। মাইক্রোফোন, ক্যামেরা, মানুষের ভিড়ে এক মুহূর্তের মধ্যে দম বন্ধ লাগছিল আনন্দীর। তবুও সে নিজেকে শক্ত রাখার চেষ্টা করছিল। ঠিক তখনই অভিকে পুলিশের গাড়িতে তোলা হয়। গাড়িতে ওঠার আগে একবার থেমে যায় সে। চারপাশের এত মানুষ, এত চিৎকার, তবু অভির চোখ যেন শুধু একজনকেই খুঁজছিল, আনন্দী। দূর থেকে স্থির চোখে তাকিয়ে থাকে সে। না সেখানে রাগ ছিল, না ভয়। অদ্ভুত এক দৃষ্টি, যেন হাজার মানুষের শব্দের মাঝেও সে শুধু আনন্দীকেই দেখছে। সেই চোখ দুটো কয়েক সেকেন্ডের জন্য আনন্দের বুকের ভেতর কেমন অস্বস্তি তৈরি করে। কারণ সবাই চিৎকার করছিল, সবাই অপমান করছিল, কিন্তু অভি শুধু তাকিয়েছিল এক দৃষ্টিতে। ম্যাডাম। ইন্সপেক্টরের ডাকে অতীত থেকে বাস্তবে ফিরে আসে আনন্দী। কিছুক্ষণ চুপ থেকে শুকনো গলায় বলে, আমার সাথে খুব জঘন্য একটা ঘটনা। ইন্সপেক্টর কড়া নজরে তাকায় আনন্দীর দিকে। সে শুকনো ঢোক গিলে আরও বলে, আমার কাছে প্রমাণও আছে। ইন্সপেক্টর এবার একটু সোজা হয়ে বসে, গাছাড়া ভাব নিয়ে জিজ্ঞেস করে, কী ধরনের প্রমাণ? কাপা হাতে ফোন বের করে আনন্দী। ভয়েস রেকর্ড, মেসেজ, কিছু ভিডিও সব দেখাতে থাকে। তার আঙ্গুল কাঁপছিল, কিন্তু চোখে তখনও একরাশ ভরসা। হয়তো এবার বিচার হবে, হয়তো এবার কেউ অন্তত তার কথা শুনবে। ইন্সপেক্টর ফোনটা হাতে নেয়, কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে, তারপর খুব স্বাভাবিক ভঙ্গিতে বলে, আচ্ছা। মজার ব্যাপার হলো সে ঠিকমতো কিছু পড়লও না। দুই একবার স্ক্রল করেই হঠাৎ সব ডিলিট করে দেয় একসাথে, ভিডিও, ভয়েস, চ্যাট সব। আনন্দী কয়েক সেকেন্ড বুঝতে পারেনি কি হয়েছে। লোকটা এবার বিরক্তি মুখে চেয়ারে হেলান দেন। ফোন তো ফাঁকা ম্যাডাম, প্রমাণ কোথায়? আনন্দের বুক ধকধক করতে থাকে। সে বুঝতেই পারেনি থানায় ঢোকার পর থেকেই সব খবর অন্য কোথাও পৌঁছে গেছে। কারণ আনন্দীকে দেখেই ইন্সপেক্টর ফোন করেছিল অভিকে। আর যতক্ষণ সে মিথ্যা সহানুভূতি দেখিয়ে কথা চালিয়ে যাচ্ছিল, ততক্ষণে অভি রওনা হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর থানার বাইরে একটা খোলা জিপ এসে থামে। ভারী জুতোর শব্দ তুলে ভেতরে ঢোকে অভি। এরপর আর কি? আনন্দে বিচার পেল না।
একটা গভীর নিঃশ্বাস নিয়ে বাড়ির মেইন দরজার সামনে দাঁড়িয়ে স্মৃতিচারণ করতে থাকে আনন্দী। হাতটা এখনো জ্বলছে, মাথার ভেতর হাজারটা শব্দ ঘুরছে। থানার সেই রুম, ডিলিট হয়ে যাওয়া প্রমাণ, পুলিশের ঠান্ডা চোখ, সব মিলিয়ে বুকটা ভার হয়ে আছে তার। কাপা হাতে দরজার লক ছুঁতেই হঠাৎ পিছন থেকে ভেসে আসে রাশভারী একটা কণ্ঠ। পুলিশে গেছিলা সোনামণি আমার নামে কেস করতে? মুহূর্তে আনন্দের পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে ধীরে ধীরে পিছনে ফিরতে গিয়েও পারে না, শরীর জমে যায় পুরো। ঠিক তখনই পিছন থেকে অভি এগিয়ে এসে তার কাঁধে মুখ গুজে দেয়। তার গরম নিঃশ্বাস ঘাড়ে লাগতেই আনন্দের বুক কেঁপে ওঠে। অভি নিচু স্বরে অদ্ভুত ঠান্ডা হাসি মিশিয়ে বলে, তাতে আমার পা ছেঁড়া গেল।